হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওর শুরুতেই আমরা মোবাইলকে দেখি যে চাংসির সাথে এখন পাবলিক বাসে ছিল, বাট এখানে সে অনেক বেশি আনকমফর্টেবল ফিল করছিল অ্যান্ড সেখানে থাকা কোনো জিনিসেই হাত লাগাতে সে রেডি ছিল না। অ্যান্ড সে এখানে চাংসিকে বলে, আমি বুঝতে পারছি না যে বাসে সবাই রাইড কেন নিচ্ছে, তারা তো নিজের প্রাইভেট কারও কিনতে পারে। আর তার এমন কথা শুনে বাসে থাকা সমস্ত পাবলিক তার দিকেই ঘুরে ঘুরে দেখছিল। আর তখনই বাসে ব্রেক লাগার কারণে মোবাইল এখানে পড়েই যাচ্ছিল, বাট চাংসি তাকে সামলায়। তারপর তাকে সে বলে, দেখো দেখতে গেলে তো বাস গাড়ির থেকে বেশি এক্সপেন্সিভ, তাও 1 এটা রাইড আমরা নিতে পারি। আর রইলো কমফোর্টেবল হওয়ার ব্যাপারটা, সেটা তো আমরা বাসায় ফিরেও নিতে পারি। এরপর আমরা দেখি তারা এখানে সিটে বসে গিয়েছিল আর চাংসি মোবাইলকে তার ইয়ারফোন অফার করে। আর যা দেখার পর মোবাইল বলে, আমার বিশ্বাস হচ্ছে না যে আজ 2024-এও তুমি ইয়ারফোন ইউজ করছো। চাংসি বলে, এটা যখন ঠিক করে কাজই করছে। চাংসি বলে, কারণ এই ইয়ারফোনটা ঠিকঠাক করে কাজ করছে, কোনো প্রবলেমই হচ্ছে না। অ্যান্ড এখানে মোবাইল গান শোনার কারণে তার ঘুম চলে আসে আর তার হেড মিররে লাগতেই যাচ্ছিল। তখনই চাংসি তার হাত সেখানে রেখে দেয় আর যা মোবাইল অনেক বেশি ভালো লাগে। কিছুক্ষণের মধ্যে চাংসিরও ঘুম চলে আসে আর এই ঘুমানোর চক্করে তারা বুঝতেই পারেনি যে কখন তাদের স্টপ চলে এসছে। অ্যান্ড সে স্টপেজ আসার পর বাস ড্রাইভার তাদেরকে ঘুম থেকে তোলে অ্যান্ড বলে সে স্টপে চলে এসছে, তাই আপনারা এবার বাস থেকে নেমে যান। আর বাস থেকে নামার পর তারা এখানে একে অপরকে দোষ দিচ্ছিল। মোবাইল বলে যে এই সব কিছু তোমার দোষ, কি দরকার ছিল এত ভালো কার ছেড়ে বাসে রাইড নেওয়ার। চাংসি বলে, আমার নয় বরং তোমার দোষ, কারণ তুমি প্রথম ঘুমিয়ে পড়েছিলে আর তোমার ঘুমানো দেখে আমারও ঘুম চলে আসে। আর এমনিতেও তোমার আমাকে থ্যাঙ্কস বলা দরকার, কারণ আমার জন্যই তোমার ইনজোমিয়া ঠিক হয়ে গিয়েছে অ্যান্ড তুমি শান্তিতে ঘুমোতে পেরেছো। মোবাইল বলে, বাদ দাও এসব, এখন আমাদেরকে কোনো সলিউশন খুঁজে বের করতে হবে। বাট হিলস পরে থাকার কারণে চাংসির পায়ে তো অনেক বেশি ব্যথা করছিল অ্যান্ড সে সেখানেই বসে পড়ে। আর কার না থাকার কারণে মোবাইলকে এক রিক্সাওয়ালাকে আটকাতে হয় অ্যান্ড তাতে করে সে চাংসিকে রাইড দেয়। আর এমনটা করতে চাংসি তো মোবাইলকে অনেক বেশি ভালো লাগছিল। সে তাকে বলে, সত্যি বলতে তোমাকে তোমার বসি অ্যাটিটিউডের থেকে তোমাকে এমন অ্যাটিটিউডে অনেক বেশি ভালো লাগছে, তাই সবসময় এমনটাই থেকো। অন্যদিকে আমরা লিনিয়ানকে দেখি যে সোফাতে ঘুমিয়েছিল অ্যান্ড যখন তার চোখ খুলে সে জানতে পারে যে তার হাত দুটো বাঁধা হয়ে আছে, তখনই সেখানে সোয়ান আসে তার জন্য ব্রেকফাস্ট নিয়ে। অ্যান্ড তাকে দেখে লিনিয়ান বলে, আমার হাত কি বেঁধেছে, এখনই আমার হাত খোলো। আর তার হাত খোলা মাত্রই সে তাকে একটা থাপড় মারে অ্যান্ড বলে, ফেস দেখে তো তোমাকে ভোলা ভালা অ্যান্ড সেন্সিটিভ পার্সন মনে হয়, বাট তুমি এমনটা করবে আমার কোনো আইডিয়া ছিল না। বাট সোয়ান তো সত্যিই ভোলা ভালা ছিল। লিনিয়ান তাকে ভুল বুঝছিল। এখানে সোয়ান বলেছে, ড্রিঙ্ক করার পর তুমি একদমই আউট অফ কন্ট্রোল হয়ে যাও অ্যান্ড যদি আমি তোমাকে এভাবেই টাইপ আপ না করতাম তাহলে জানি না কাল কি কি করে বেড়াতে তুমি। লিনিয়ান বলে, তো কি হয়েছে, এরপর থেকে যখনই আমি ড্রাঙ্ক হব তখন সোজা আমাকে আমার বাসায় দিয়ে আসবে। এরপর আমাদেরকে রিসোর্ট হোটেল দেখানো হয় যেখানে এক গেস্ট যখন এলিগেটর ইউজ করতে আসে, এলিগেটর খোলার পর সেখানে এক ছোট মেয়েকে সে দেখে। ওই মেয়েটিকে অনেক বেশি মিস্ট্রিয়াস দেখাচ্ছিল, তার ভেস একদমই ঝুলে ঢাকা ছিল অ্যান্ড সে ওই গেস্টকে দেখে বলে, প্লিজ আমার জন্য বাটন টাফ করে দাও, আমার হাত নেই সেই জন্য আমি এটা করতে পারবো না। অ্যান্ড তাকে দেখে তো ওই গেস্ট অনেক বেশি ভয় পেয়ে যায় অ্যান্ড সেখান থেকে তখনই দৌড়ে পালিয়ে যায়। নেক্সট সিন আমাদেরকে মর্নিং এ দেখানো হয় যেখানে হোটেলের স্টাফরা এই ব্যাপারে আলোচনা করছিল যে কাল এক গেস্ট আমাদের কাছে এমন একটি কমপ্লেন নিয়ে এসছে, তোমাদের কি মনে হয় এটা পসিবল? অ্যান্ড ওই গেস্ট এটাও বলেছে যে এলিগেটরে থাকা ওই মেয়েটির দুটো হাতও নেই। আর এটা বলা মাত্রই সেখানে থাকা সবাই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। বাট ম্যানেজার বলে যে এই সব কিছু ঘটনা মিথ্যে, এইসব উল্টোপাল্টা কথার উপরে কে বা বিশ্বাস করবে। তখনই লু বলে যে ওই গেস্টটি একদমই মিথ্যে কথা বলেনি, কারণ কাল রাতে আমি নাইট ডিউটিতে ছিলাম অ্যান্ড আমি কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেয়েছিলাম, কখনো কোনো ছোট বাচ্চা কাঁদছে আবার কেউ চেঁচাচ্ছে। তাদের কথা শুনে ম্যানেজার তাদেরকে আরো ভয় দেখানোর চেষ্টা করে অ্যান্ড তাদেরকে ভয় পেতে দেখে তার তো অনেক বেশি মজা লাগছিল। তখনই চাংসি পেছন থেকে আসে তাকেই ভয় পাইয়ে দেয়। আর যখন সে পেছনে চাংসিকে দেখে তাকে বলে, আরে ইয়ার এমনটা কে করে, যদি আমার হার্ট অ্যাটাক হয়ে যেত তাহলে তার দায় কে নিত। চাংসি বলে, তুমিও পুরুষত্ব দেখাও, কারণ এতদিন আমরা এই হোটেলে জব করছি আর আমরা ভালো করে জানি এই হোটেলে কিছুই নেই। এখানে তার কলিগসরা বলে যে হোটেলে এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, তারপরে তুমি এত শান্তিতে খাবার কি করে খাচ্ছ। চাংসি বলে, ঘোষটির থেকেও বেশি ভয়ানক কি জানো, যদি কোনো মানুষ ভেতর থেকে একদমই ভেঙে পড়ে তারপর তার আর কোনো কিছুতেই ভয় লাগে না, ঠিক তেমনটাই আমার সাথে হয়েছে। তার কলিগসরা তাকে বাহবা দিয়ে বলে যে তোমার রিয়েকশন অনেক বেশি কোল্ড ছিল অ্যান্ড তারা সেখান দিয়ে চলে যাচ্ছিল যখন কি চাংসি তাদেরকে খাবার খেতে বলছিল, বাট তারা কেউই খাবার খায় না। তাই সে এখানে একাই বসে খাবার খাচ্ছিল। বাট কিছুক্ষণ পর লাইট অন অফ হতে শুরু করে আর যা দেখে তো সে নিজেই ভয় পেয়ে যায়, তাই খাওয়া রেখে তখনই সেখান দিয়ে পালিয়ে যায়। আর তার চলে যাওয়ার পর সেখানে আবারও আমরা একটি ঘোস্টকে দেখি। এরপর আমাদেরকে নাইটের সিন দেখানো হয় যেখানে রিসেপশনিস্ট নাইট ডিউটিতে ছিল। তখনই এক গেস্টের তার কাছে কল আসে যে তাকে জানাচ্ছিল আমাকে বারবার ডিস্টার্ব করা হচ্ছে। তাই চ্যান যখন ওই গেস্টের সাথে দেখা করতে যায়, গেস্ট জানায় যে আমাদের নেক্সট ডোর নেবার আমাকে বারবার দরজায় নক করে ডিস্টার্ব করছে, আমরা ডিস্টার্ব হতে একদমই চাই না, তাই প্লিজ আপনি ওনাকে গিয়ে বলে দিন। তাই চ্যান নেক্সট ডোর নেবারের রুমে গিয়ে নক করে, বাট ভেতর থেকে
কোনো রেসপন্স আসে না। তখনই রিসেপশনিস্ট তাকে কল করে জানায় যে এই রুমে কেউই থাকে না, অ্যাকচুয়ালি এই রুমটি খালি। তাই চ্যান যখন ডোর ওপেন করে ভেতরে যায় তখনই লাইট অন অফ হতে শুরু করে, আর যা দেখে চ্যান অনেক বেশি ভয় পেয়ে যায় আর ভয়ের মারে সে দৌড়তে শুরু করে। সে এত ভয় পেয়ে গিয়েছিল তার কোনো আইডিয়াই ছিল না যে সে পাগলের মতো হোটেলে দৌড়াদৌড়ি করছিল। তখনই তার সামনে আসে ওই মেয়েটি, আর যাকে এভাবে সামনে দেখে চ্যানের তো হাওয়াই টাইট হয়ে যায়। সিন এখানে কাট হয় অ্যান্ড আমাদের নেক্সট মর্নিং এর সিন দেখানো হয় যেখানে চ্যান এই সময় তার কলিগসদের সাথে বসে ব্রেকফাস্ট করছিল অ্যান্ড তাদেরকে বলছিল যে কাল রাতে আমাকে কত কিছু সহ্য করতে হয়েছে। এদিকে তো হোটেলে এত ভয়ানক ভয়ানক জিনিস করছে, তারপর ম্যানেজার ছুটি নিয়ে বাসায় বসে আছে। আমার মনে হয় আমার ছুটি নিয়ে নেওয়া দরকার। আর এইসব কথাগুলো হাওয়ার মতো ছড়িয়ে পড়েছিল হোটেলের সমস্ত স্টাফদের মধ্যে। আর কেউ কেউ এমনটাও বলছিল নাকি এই হোটেলটি একটি কবরস্থানের উপর তৈরি করা, তার কারণে এখানে ভূতেদের উৎপাত এত শুরু হয়েছে। তারপর আমরা লিনিয়ানকে দেখি যাকে তার ম্যানেজার রিসোর্ট হোটেলের ব্যাপারে আপডেট দিচ্ছিল যে আজকাল ওখানে অনেক বেশি খারাপ অবস্থা চলছে। কেউ এটাও বলছে যে এই হোটেলটি নাকি একটি কবরস্থানের উপর তৈরি করা। লিনিয়ান বলে এমনটা তোমায় কে বলেছে? এমনটা কিছুই নয়, বরং এর আগে এই হোটেলটি একটি ফ্যাসিলিটি বিল্ডিং ছিল যা রিনোভেট করে এই হোটেলটি বানানো হয়েছে। ম্যানেজার তার হাতে বুকেটি দেখিয়ে তাকে বলে যে এই বুকেটি আমি কি করব? লিনিয়ান বলে এটার সাথে তুমি যা ইচ্ছে করতে পারো, বাট তার আগে এটা আমাকে দাও, আমি এটার ফটো তুলি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করব। এরপর আমরা মোবাইলকে দেখি যে তার ম্যানেজার অ্যান্ড চ্যাংজির সাথে ফ্রেঞ্চ গেস্টের আনা ওয়াইন টেস্ট করছিল, যা তার অনেক বেশি ভালো লাগে। আর এইসব কিছু চ্যাংসি রিকমেন্ডেশনের জন্যই হচ্ছিল। আর যখনই এখানে মোবাইল ডিল ল্যান্ড করে তখনই ফ্রেঞ্চ গেস্ট বলে যে এই সব কিছু চ্যাংসির জন্য হয়েছে। যদি চ্যাংসি আমাকে তোমার ব্যাপারে না বলতো আর না রিকমেন্ড করতো তাহলে আমি হয়তো এই ডিলটি কখনোই পেতাম না। অ্যান্ড যখনই তারা ওই গেস্টকে শেয়ার করার জন্য বাইরে আসে, এখানে গেস্ট বলে যে অ্যাকচুয়ালি চ্যাংসি অনেক বেশি প্রফেশনাল অ্যান্ড অনেক বেশি ডেডিকেট, তার কথা আমার অনেক বেশি ভালো লেগেছে। আর যখনই সে তাকে হাগ করার জন্য এগিয়ে আসে তখনই মোবাইল গিয়ে তাকে হাগ করে নেয় অ্যান্ড বলে অ্যাকচুয়ালি চাইনিজ লেডি অনেক বেশি রিজার্ভ হয় অ্যান্ড তারা এভাবে কাউকে হাগ করে না। আর তার চলে যাওয়ার পর চ্যাংসি যখন তাকে জিজ্ঞাসা করে ওই গেস্ট ইংলিশে কি বললো, মোবাইল তাকে মিথ্যে বলে যে অ্যাকচুয়ালি সে বলেছিল ফ্রেঞ্চ শেখা দরকার, এভাবে তুমি তোমার সার্ভিসকে আরও বেটার করতে পারবে। যা শুনে চ্যাংসি বলে ইংলিশ তো আমি শিখতে পারছি না, আবার আমাকে ফ্রেঞ্চ শিখতে হবে, তাহলে তো হয়েই গেল। চ্যাংসি বলে যে আমার তো এখন মনে হচ্ছে আমি কোনো জব নয় বরং স্কুলে ভর্তি হয়েছি। মোবাইল বলে তুমি হোটেলের জন্য অনেক ভালো কাজ করেছো, তাই আমার মনে হয় তোমাকে লাঞ্চ দেওয়া দরকার। লাঞ্চের কথা শুনে চ্যাংসি অনেক বেশি খুশি হয়ে যায় অ্যান্ড এক্সাইটমেন্টের চক্করে সে এখানে মোবাইলের কোমর আবারও একবার ব্যথা করে দিয়েছিল। নেক্সট সিনে আমরা মোবাইলকে দেখি যে তার স্টাফদের বলছিল আমি শুনলাম ঘোস্টকে নিয়ে হোটেলে অনেক বেশি রিউমার্স ছড়ানো হচ্ছে। দেখুন আপনারা সকলেই অ্যাডাল্ট অ্যান্ড ঘোস্ট নামের কোনো জিনিস বাস্তবে এক্সিস্টই করেনি, আর যদি এমনটা কিছু হয়েও থাকে তাহলে আপনাদের সেটা প্রফেশনাল ওয়ে ডিল করা দরকার। আমি আপনাদের সকলকে ওয়ার্ন করছি, এরপর যদি এমন কিছু হয় তাহলে আমি তখনই তাকে ফায়ার করে দেব। সিন শিফট হয় আর আমরা চ্যাংসিকে সোয়ানের রুমের বাইরে দেখি, কারণ সোয়ান তাকে এখানে ডেকেছিল। আর যখন সোয়ান ডোর ওপেন করে সে তাকে বলে ভেতরে আসো, আমার তোমাকে কিছু দেখানোর আছে। বাট চ্যাংসি হেজিটেট দেখিয়ে বলে এই সময় আমি ডিউটিতে আছি। সোয়ান তাকে ইনসিস্ট করে ভেতরে আসার জন্য, তাই না চাইতেও চ্যাংসিকে ভেতরে যেতে হয়। আর আমরা দেখি সোয়ান তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক কিছু প্রিপারেশন করে রেখেছিল অ্যান্ড এখানে এসে অনেক কিছু হার্ট শেপে বানিয়েছিল তার জন্য। এখানে চ্যাংসি ভালো করেই বুঝতে পারছিল যে সোয়ান তাকে প্রপোজ করতে চায়, বাট সে ইচ্ছে করেই এই সব কিছু খারাপ করছিল, যেমন কি সে কিছুই বুঝতে পারেনি। হার্ট শেফ চিকেন দেখে সে বলে যে এটা একদমই ভালো করে কুক হয়নি, তাই এই ব্যাপারে আমি কিচেনে রিপোর্ট করব। এরপর যখন সে কেক ট্রাই করে সে বলে এটা একটু ঠিক মনে হচ্ছে। সোয়ান বুঝতে পারছিল না যে তার এমন রিয়েকশনে সে কেমন রিয়েক্ট দেখাবে। অন্যদিকে আমরা মোবাইলকে দেখি যে তার ম্যানেজারকে ডেকে বলে এখনই চ্যাংসিকে আমার কেবিনে পাঠাও। ম্যানেজার বলে অ্যাকচুয়ালি সে এখন মিস্টার সোয়ানের সাথে তার রুমে আছে, আর এই কথাটা একদমই মোবাইল ভালো লাগে না, তাই সে তখনই দৌড়ে যায় সোয়ানের রুমে। সোয়ান তো তাকে ভেতরে ঢুকতে দিতে চাইছিল না, বাট সে জোর করে ভেতরে ঢুকে যায় অ্যান্ড সেখানে চ্যাংসিকে খেতে দেখে তাকে বকা দিয়ে বলে চ্যাংসি তুমি এই সময় কি করছো, তুমি কি ভুলে গিয়েছো তুমি এখন ডিউটিতে আছো? সোয়ান বলে অ্যাকচুয়ালি আমি তাকে এখানে ডেকেছিলাম কারণ আমি আমার ইচ্ছা মতো যে কোনো এমপ্লয়কে চুজ করতে পারি সার্ভিসের জন্য। মোবাইল বলে তার মানে এটা নয় যে তুমি তাকে তোমার সাথে খাওয়াতে বসিয়ে দেবে। অ্যান্ড সে চ্যাংসিকে নিয়ে এখান থেকে চলে যায়, যা সোয়ানের একদমই ভালো লাগে না।
নেক্সট সিনে আমরা চাংশিকে দেখি যে তার কাজ করছিল, তখন সেখানে মোবাইল চলে আসে আর যাকে দেখে চাংশি বলে প্লিজ আমাকে আর কোনো কাজ দেবেন না, এমনিতেই আমার মাথায় অনেক বেশি কাজের প্রেশার আছে। ইনফ্যাক্ট আমার তো এখন এটা মনে হচ্ছে যে হোটেলের সমস্ত স্টাফকে ছেড়ে সব কাজ তুমি আমাকে দিয়েই করাচ্ছ। মোবাইল বলে দেখো তুমি হোটেলের স্টাফদের মধ্যে একজন, তাই তোমাকে কাজ তো করতেই হবে। আর এক্সট্রা প্রেশারের কথা যদি বলতে চাও তাহলে তুমি এমন কোনো কাজ করে বেড়াচ্ছ না যে তোমাকে নোবেল দিতে হবে আমায়। চাংশি বলে দেখো ওই সময় আমি তার রুমে একটি কাজের জন্য গিয়েছিলাম, আর এমনিতেও আমি আমার লিমিটেড অনেক বেশি অ্যাকনলেজ করি, তাই এ ব্যাপারে তোমার চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। তারা এরকম কথা বলছিল, ওই তখনই তারা কিছু আওয়াজ শুনতে পায়, যা শুনে চাংশি তাকে বলে শুনলে তো আমি বলেছিলাম না এখানে কিছু না কিছু তো আছেই, তাই এখনই আমাদেরকে গিয়ে তা দেখা দরকার। যখন কি মোবাইলে তাকে আটকা ছিল যে যাওয়ার কোনো দরকার নেই, এমনিতেও আমরা একা আছি, তাই যদি কিছু হয়ে যায় তখন। বাট চাংশি কথা শোনার মতো মেয়ে থোড়ি ছিল, সে তাকে উল্টে বলে তুমি ভয় পাচ্ছ না তো? মুম্বাই বলে ভয় আর আমি, এটা তো হতেই পারে না, আমি তো তোমাকে নিয়ে ভাবছিলাম। চাংশি বলে ওকে তাহলে আমার সাথে চলো। অ্যান্ড ওই আওয়াজটিকেই ফলো করতে করতে তারা একটি পর্দার কাজ পর্যন্ত আসে। চাংশি বলে আওয়াজ এখান থেকে আসছে, আর যখনই ওই পর্দাটা তারা সরায় সেখানে একটি দরজা দেখতে পায়, আর যা দেখে চাংশি মুম্বাইকে বলে দেখেছো আমি বলেছিলাম না, এই দেখো এখানে একটা লুকোনো দরজা। মুম্বাই বলে এটা খোলার কোনো দরকার নেই, সকালে এখানে আমি গার্ডকে পাঠিয়ে দেবো। বাট চাংশি শোনার মতো মেয়ে থোড়ি ছিল, তারা ডোর ওপেন করে অ্যান্ড অনেক ভয় পেয়ে ভেতরে যায়। এখানে মোবাইলের তো অবস্থাই খারাপ হয়ে গিয়েছিল ভয়ের মারে। ভেতরে গিয়ে তারা একটি লাশ দেখতে পায়, অ্যান্ড এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।